আমি সন্তোষ কুমার চৌধুরী নপাড়া হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক। বিশাখাপত্তনমে গ্যাস দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে ও তাদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদানের উদ্দেশ্যে আমি একটি ভিডিও উপস্থাপন করছি। বিষয় ধ্বনি পরিবর্তন। আমি এর আগে ধ্বনি পরিবর্তনের ধারাগুলিকে ভাগ করেছিলাম বিগত ভিডিওতে। ধ্বনির আগম, আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব স্বরলোপ। এবার স্বরলোপ কাকে বলে? আগের ভিডিও ফলো না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে শব্দস্থ কোনো কোনো ধ্বনির লোপ পায়, ফলে উচ্চারণ সহজ হয়। এটাকে বলছে স্বরলোপ, স্বরের লোপ। আবারও বলছি, উচ্চারণের সুবিধার জন্য শব্দস্থ কোনো কোনো ধ্বনি লোপ পায়, আমরা বর্জন করি, ফলে উচ্চারণ সহজ হয়। এই প্রক্রিয়াকে বলা হয় স্বরলোপ। আমি আরও সহজে বলতে পারি, উচ্চারণের সুবিধার জন্য শব্দের আগে, শব্দের মধ্যে, শব্দের শেষে যদি ধ্বনির লোপ ঘটে তাকে বলা হয় স্বরলোপ। এই স্বরলোপকে দুভাগে ভাগ করা যায়। ভুল বলছি আমি, তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আমরা ধ্বনির আগম পড়েছি, আমরা ভাগগুলো বলেছিলাম। ধ্বনির আগম, ধ্বনির লোপ। আবারও বলছি, ধ্বনি লোপ কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে, শুরুতে, শেষে যদি ধ্বনি লোপ পায় তাকে বলা হচ্ছে ধ্বনি লোপ। এই ধ্বনি লোপকে আমরা দুভাগে ভাগ করি, স্বরলোপ আর ব্যঞ্জনালোপ। যদি শব্দের শুরুতে, মধ্যে, শেষে যদি স্বরধ্বনি লোপ পায় তাকে আমরা বলবো স্বরলোপ। আর শব্দের মধ্যে, শব্দের আদিতে, শব্দের মধ্যে, শব্দের শেষে ব্যঞ্জনধ্বনি লোপ পেলে আমরা তাকে বলবো ব্যঞ্জনালোপ। তাহলে স্বরলোপ, স্বরধ্বনি লোপ পেলে তাকে স্বরলোপ বলছি। এই স্বরলোপকে তিন ভাগে ভাগ করা যায়: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আদি মানে প্রথম। আদি স্বরলোপ মানে প্রথমে স্বরের লোপ। উচ্চারণের সুবিধার জন্য, সহজ ভাষায় যদি আমি বলি, উচ্চারণের সুবিধার জন্য যদি শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পায় তাকে বলা হচ্ছে আদি স্বরলোপ। আমরা পাশাপাশি এটাও বলতে পারি, শব্দের মধ্যে কোনো ধ্বনিতে
শ্বাসাঘাত যদি আমরা দিই, শব্দের শুরুতে শ্বাসাঘাত না দিয়ে শব্দের মাঝে কোনো ধ্বনিতে যদি আমরা শ্বাসাঘাত দিই, তাহলে প্রথম ধ্বনিটির উচ্চারণ ক্ষীণ হতে 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 একসময় উচ্চারণটা লোপ পেয়ে যায়, ধ্বনিটা লোপ পেয়ে যায়। আমি সহজ বাংলা ভাষায় বলেছি, উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে যদি স্বরধ্বনি লোপ পায় তখন তাকে বলা হচ্ছে আদি স্বরলোপ। কিন্তু পাশাপাশি আর একটা সংজ্ঞা আছে, যেটা হচ্ছে আসল সংজ্ঞা। এটাই আসল সংজ্ঞা। যদি শব্দের শুরুতে শ্বাসাঘাত না দিয়ে শব্দের মাঝে যদি কোনো ধ্বনিতে আমরা শ্বাসাঘাত দিই, তাহলে শব্দের প্রথমে স্বরধ্বনির উচ্চারণটা ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। একে বলা হচ্ছে আদি স্বরলোপ। যেমন আ ছিল, আ ছিল, আ ছিল, এই শ্বাসাঘাতটা ছয়স্বরের উপর পড়েছে। ছি, ই, ই, এই মধ্যে চাপ পড়ার ফলে প্রথম যে স্বরধ্বনিটা ছিল আ, এটার উচ্চারণটা ক্ষীণ হতে 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 একসময় লোপ পেয়ে যাচ্ছে। সেটা আ ছিল থেকে ছিল। আলোনা, আলোনা, আমার শ্বাসাঘাতটা কিন্তু শব্দের প্রথমে যে আর ওপর নেই, শব্দের মাঝে আমার চাপ শ্বাসাঘাতটা পড়েছে। এর ফলে শব্দের শুরুতে যে স্বরধ্বনি ছিল সেটার উচ্চারণটা ক্ষীণ হতে হতে উচ্চারণটা একসময় লোপ পেয়ে যায়। অতসী, অতসী থেকে তিসি, আছিল থেকে ছিল। অলাবু, অলাবু, আমরা শব্দের শুরুতে কিন্তু শ্বাসাঘাতটা নেই, শব্দের মাঝে শ্বাসাঘাতটা আছে। ফলে শব্দের আদিতে যে স্বরধ্বনিটা ছিল সেটা লোপ পেয়ে গেল। একে বলা হচ্ছে আদি স্বরলোপ। তাহলে সাধারণভাবে শব্দের শুরুতে শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যে কোনো ধ্বনিতে শ্বাসাঘাত থাকে, তাহলে শব্দের শুরুতে যে স্বরধ্বনি থাকে সেই লোপ পেতে পেতে ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। একে বলা হচ্ছে আদি স্বরলোপ। যেমন অলাবু, লাউ, আছিল, ছিল, আলোনা, লোনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি পরবর্তীতে যাচ্ছি, মধ্য স্বরলোপ। আমি এত সহজ ভাষায় বলছি উচ্চারণের সুবিধার জন্য। শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনি লোপ পায় তাকে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। কিন্তু আমি বিস্তারিত যেটা বলছি, শব্দের আগে, শব্দের আদিতে স্বরধ্বনিতে, শব্দের আদিতে শ্বাসাঘাত দেবার ফলে শব্দের মধ্যের স্বরধ্বনি উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। আমি আদি স্বরগমে শব্দের মধ্যের ধ্বনিতে আমি শ্বাসাঘাত দিয়েছিলাম, শ্বাসাঘাতটা পড়েছিল। যেমন আলোনা, লো, আলো, ওর ওপর শ্বাসাঘাতটা পড়েছিল। ফলে প্রথম ধ্বনিটার উচ্চারণটা ক্ষীণ হতে 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 লোপ পেয়ে গেছিল। আর এটাই কি বলছি, আদি শব্দের আদিতে যদি শ্বাসাঘাত পড়ে, যদি শ্বাসটা আমরা জোর করে দিই, শ্বাসের আঘাত যদি পড়ে, তাহলে শব্দের মধ্যের উচ্চারণটা ক্ষীণ হতে 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 হতে, স্বরধ্বনি ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। একে বলা হয় মধ্য স্বরলোপ। যেমন গা, মো, ছা, গা, গ যোগ আ, ম যোগ ও, ছ যোগ আ, গা, মো, ছা। তাহলে আমার শ্বাসাঘাতটা পড়ছে কার ওপরে? আমার শ্বাসাঘাতটা হচ্ছে গায়ের ওপরে, গা, গা, আ, আ, আ। এর ফলে শব্দের মধ্যে যে ধ্বনি আছে, স্বরধ্বনি আছে, তার উচ্চারণটা ক্ষীণ হয়ে যাচ্ছে, ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যাচ্ছে। গা, মোছা, গা, মোছা, ও, ও, ওটা লোপ পেয়ে গিয়ে গামছা হচ্ছে। গা, আমি শব্দের শুরুতে আর ওপর, গার ওপর আমি দিয়েছি, চাপ দিয়েছি, শ্বাসাঘাতটা পড়েছে আমার। এই শ্বাসাঘাতটা পড়বার পরে শব্দের মধ্যে যে স্বরধ্বনি আছে, কোথায় স্বরধ্বনি আছে? গা, মোছা, ময়কার, ম যোগ ও, মো, গা, মো।
তাহলে গার ওপর চাপটা দেওয়ার ফলে, শাসাঘাতটা পড়বার ফলে শব্দের মধ্যে যে স্বরধ্বনিটা আছে সেই স্বরধ্বনির উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। একে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। যেমন গামোছা, তোমার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। গামোছা, আমার শাসাঘাতটা কার ওপর পড়ছে? শাসাঘাত তোমরা উচ্চারণ করো, গার ওপর আমার শাসাঘাতটা পড়ছে। এর ফলে যে মো, কোথায় স্বরধ্বনি আছে এখানে? ম যোগ ও, গা মো মো। তাহলে শব্দের আদিতে শাসাঘাত পড়বার ফলে শব্দের মধ্যে যে স্বরধ্বনি আছে তার উচ্চারণটা ক্ষীণ, ধ্বনি ক্ষীণ হতে 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 একসময় লোপ পেয়ে যায়। একে বলা হয় মধ্য স্বরলোপ। যেমন গামোচা, গামছা, বসতি, বস্তি ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই বোঝাতে পারলাম। আবারও বলছি, আমার আদি স্বরলোপে শব্দের মধ্যে শাসাঘাত পড়েছিল, ফলে শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পেয়েছিল। আর মধ্য স্বরলোপে হচ্ছে শব্দের আদিতে শাসাঘাত করবার ফলে শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ, উচ্চারণটা ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়। একে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। আমি পরবর্তী যাচ্ছি, অন্ত স্বরলোপ। আদি, মধ্য, অন্ত। একদম সহজ ভাষায় বলা যায়, উচ্চারণের সুবিধার জন্য যদি শব্দের শেষে কোনো স্বরধ্বনি লোপ পায় আমরা তাকে বলি অন্ত স্বরলোপ। কিন্তু আমি এখানে কি বলবো, আমরা কোনো শব্দ উচ্চারণ করবার সময় শব্দের শুরুতে যে শাসাঘাতটা দিই, যে শ্বাসটা আমরা দিই, সেই শ্বাসটা ক্ষীণ হতে 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 জোর দিই, তা ক্রমশ কমতে কমতে অনেক সময় শেষ স্বরধ্বনিটি আমরা একদমই উচ্চারণ হয় না, ফলে স্বরধ্বনিটা বাদ চলে যায়। আবার বলছি, শব্দের শুরুতে শাসাঘাত আমরা যতটা শ্বাস দিই তারপরে সেটা কমতে 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 একদম শেষে গিয়ে সেই স্বরধ্বনি আমরা উচ্চারণ করি না, ফলে সেই স্বরধ্বনিটা বাদ চলে যায়। একে বলা হচ্ছে অন্ত স্বরলোপ। যেমন বলেছে এখানে রাশি থেকে রাস, যেমন লজ্জা থেকে লাজ, লজ্জা লাস্টে কি আছে? আছে, লজ্জা। রাশি কি আছে? হর্ষই আছে, র যোগ আ যোগ তালবস্য যোগ হর্ষই, রাশি। তা রাশি উচ্চারণ করতে গিয়ে আমরা প্রথমে যতটা শাসাঘাত দিয়েছিলাম সেটা ক্রমশ কমতে কমতে শব্দের শেষে গিয়ে আর থাকে না, ফলে সেই স্বরধ্বনিটার উচ্চারণ করা হয় না, ফলে সেই ধ্বনিটা লোপ পায়। যেমন এখানে লোপ পেলে হর্ষ লোপ পেয়েছে, রাশি থেকে রাস হয়েছে, লজ্জা আ থেকে লাজ হয়েছে, তাহলে অন্ত স্বরলোপ গেল। পরবর্তী আমি আসবো ব্যঞ্জন ধ্বনি লোপ। উচ্চারণের সুবিধার জন্য আমি আগেই সংজ্ঞাটা বলেছি, উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে মধ্যে শেষে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন তাকে বলা হয় ব্যঞ্জন লোপ। সমস্ত ব্যঞ্জন আমি যেগুলো পড়ব সবগুলো সমস্ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপের উদাহরণ হবে। ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদি মধ্য অন্ত যে কোনো স্থান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে বলছে ব্যঞ্জন ধ্বনি লোপ। যেমন বর্ণ থেকে বরণ, বর্ণ থেকে বরণ। এবার এই ব্যঞ্জন ধ্বনি লোপকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি। আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। এই আদি ব্যঞ্জন লোপ কাকে বলে? ঠিক আদি স্বরলোপের মতো। আমি আদি স্বরলোপের শব্দের মধ্যে শাসাঘাত করেছিল আমার, ফলে শব্দের আদিতে যে স্বরধ্বনি ছিল সেটা লোপ পেয়ে গেছিল। আর আদি ব্যঞ্জন লোপে হবে শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনিতে শাসাঘাত পড়ে, তার ফলে শব্দের শুরুতে থাকা ব্যঞ্জন ধ্বনির ক্ষীণ হতে 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 উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, ঠিক মানে আদি স্বরলোপের মতো। আবারও বলছি, শব্দের মধ্যে কোনো ধ্বনিতে, কোনো ব্যঞ্জন ধ্বনিতে শাসাঘাত পড়বার ফলে
শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, তখন তাকে বলা হয় আদি ব্যঞ্জন লোপ। যেমন স্থান, স্থান, আমার শাসাঘাতটা পড়েছে থয়ের ওপরে, আমার শাসাঘাতটা এখানে থয়ের ওপর পড়েছে, থ, স্থান, স্থান। ফলে এই দন্তস্ব যে ব্যঞ্জন ধ্বনি, এর উচ্চারণ একসময় ক্ষীণ হতে হতে লোপ পেয়ে যাবে, তাকে বলছে আদি ব্যঞ্জন লোপ। আদি স্বরলোপ কি ছিল? শব্দের মধ্যে কোনো স্বরধ্বনিতে শাসাঘাত পড়বার ফলে শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনি যদি উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, তখন তাকে বলা হচ্ছিল আদি স্বরলোপ। আর আদি ব্যঞ্জন লোপ ঠিক একই রকম। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনিতে শাসাঘাত দেবার ফলে শব্দের আদিতে অবস্থিত কোনো ব্যঞ্জন ধ্বনির যদি উচ্চারণ ক্রমশ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে আদি ব্যঞ্জন লোপ। যেমন স্থান থেকে থান। কেন স্থান থেকে থান হলো? আমি কারো ওপর শাসাঘাত করেছে থয়ের ওপর, ব্যঞ্জন ধ্বনি, তার আগে ছিল দন্তস্ব ব্যঞ্জন ধ্বনি, সেটা উচ্চারণটা লোপ পেয়ে গেছে। আমরা স্ফটিক বলি, স্ফটিক, স্ফটিক, সেটাতে ফটিক এসছে, কারণ আমাদের শাসাঘাতটা ফয়ের ওপর পড়েছে। এই ফয়ের ওপর পড়বার ফলে শব্দের আদিতে যে ব্যঞ্জন ধ্বনি ছিল, সেই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণটা ক্ষীণ হতে 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 লোপ পেয়ে গেছে, একে বলছে আদি ব্যঞ্জন লোপ। অসংখ্য উদাহরণ এই যে আছে, রস, রস থেকে অস, তোমাদের বইতে আরো আছে, তোমরা পড়বে। মধ্য ব্যঞ্জন লোপ, ঠিক মধ্য স্বরলোপের মতো। শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি শাসাঘাত পড়ে, তাহলে শব্দের মধ্যের ব্যঞ্জনের উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, ঠিক মধ্য ব্যঞ্জন লোপের মতো। তাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। কার্পাস, 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 কি আসলো? কাপাস, কার্পাস। আমরা কার উপর চাপ দিচ্ছিলাম? কার, কার, কা, কার, পাস। এরপরে কি হলো? আমরা শব্দের মধ্যে রটা কি হলো? উচ্চারণটা লোপ পেয়ে গেল, কার পাশ থেকে হলো কাপাস। তাহলে শব্দের আদিতে, শব্দের আদিতে যদি শাসাঘাত থাকে, তাহলে শব্দের মধ্যে ব্যঞ্জনের উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে যায়, তাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। যেমন কার্পাস, কা, ভালো করে বোঝো তোমরা, কার্পাস, কা, কা, কা। এর ফলে কি হচ্ছে? আদিতে শাসাঘাত পড়বার ফলে শব্দের পরে যে রটা আছে, সেই রটার উচ্চারণটা লোপ পেয়ে গেল, হলো কাপাস। আরো উদাহরণ আছে, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন, ফাল্গুন, এই লয়ের উচ্চারণটা কি হয়ে গেল? লোপ পেয়ে গেল, কারণ শব্দের আদিতে শাসাঘাত পড়বার ফলে শব্দের মধ্যে ব্যঞ্জনের উচ্চারণ ক্ষীণ হতে হতে একসময় লোপ পেয়ে গেছে, ফাগুন হয়েছে। আর কি আছে? অন্ত ব্যঞ্জন লোপ, ঠিক একই রকম। অন্ত ব্যঞ্জন লোপ আর হচ্ছে অন্ত স্বরলোপ। শব্দের শুরুতে আমাদের যতটা শাসাঘাত থাকে, তা ক্রমশ ক্ষীণ হতে 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 একসময় আমরা শেষের ব্যঞ্জন ধ্বনিটার উচ্চারণ করি না, ফলে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণটা লোপ পেয়ে যায়, তাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ। যেমন ভিন্ন থেকে ভিন, ভিন্ন, আমরা প্রথমে আদিতে যতটা শাসাঘাত দিয়েছিলাম, এই শাসাঘাত দিয়ে আস্তে 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 সমস্ত উচ্চারণটা ক্ষীণ হতে হতে আর লাস্টের ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করা যায় না, ফলে ব্যঞ্জন ধ্বনিটা লোপ পেয়ে যাচ্ছে। মধু, মধু থেকে মৌ, দধি থেকে দই। আর আছে সমাক্ষর লোপ। আমি এগুলা, তোমাদের আর দুটো আছে, সেটার পর পরবর্তী চলে যাচ্ছে।
স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কাকে বলে? স্বরের সঙ্গতি মানে স্বরের মিল। তাহলে আমরা প্রথম কি বলেছিলাম? ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। আমি ধ্বনির আগমটা বিগত দিনে পড়েছি, আজকে ধ্বনি লোপটাও তোমাদেরকে পড়ালাম। ধ্বনি লোপকে দু ভাগে ভাগ করা যায়। ধ্বনি লোপ, ব্যঞ্জন লোপ। ধ্বনি লোপকে আমরা 3 ভাগে ভাগ করেছি, আদি সহলোপ, মধ্য সহলোপ, অন্ত সহলোপ। ব্যঞ্জনাগমকে আমরা 3 ভাগে ভাগ করেছি, আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে ধ্বনির আগম, ধ্বনির লোপ। এবার হচ্ছে ধ্বনির রূপান্তর। ধ্বনি রূপান্তর কাকে বলে? এই ধ্বনির আগম ও ধ্বনি লোপের ফলে শব্দের মধ্যে কোনো কোনো বা শব্দের মধ্যে পাশাপাশি কোনো ধ্বনি বদলে যায়। কি বললাম? ধ্বনির আগম বা ধ্বনির লোপের ফলে শব্দের মধ্যে পাশাপাশি কোনো ধ্বনির বদলে যায়। এই বদলে যাওয়াকে বলে ধ্বনির রূপান্তর। এই ধ্বনি রূপান্তরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমি দেখো ভাগ করেছি, প্রথমে দিয়েছি প্রগত স্বরসঙ্গতি, তারপরে পরাগত স্বরসঙ্গতি, আরো সব ভাগ আছে। তাহলে স্বরের অসঙ্গতি, ওগুলো সব স্বরসঙ্গতির ভাগ ছিল। স্বরের অসঙ্গতি, স্বরের অসঙ্গতির মধ্যে ভাগ আছে ইত্যাদিতে ভাগগুলো আছে। আমি বিস্তারিত যাচ্ছি আস্তে আস্তে। যেমন প্রথমে বলছে স্বরসঙ্গতি কাকে বলে? স্বরসঙ্গতি, আমি কি বললাম? স্বরের সঙ্গতি। প্রথমে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি কাকে বলে? ওই যে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর রূপান্তরিত হলে। দেখো তোমরা, ওই যে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর রূপান্তরিত হলে। মিথ্যা আছে, মিথ্যা, মিথ্যা থেকে মিথ্যে। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর রূপান্তরিত হলে তাকে প্রগত। ভিক্ষা থেকে ভিক্ষে, মিছা থেকে মিছে, হিসাব থেকে হিসেব, বিলাত থেকে বিলেত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা কি হচ্ছে পূর্ববর্তী স্বর বলতে? কোনটা? পূর্ববর্তী স্বরের প্রভাবে মি, মিথ্যা। পরবর্তী স্বর প্রভাবিত হচ্ছে, থাটা কি হচ্ছে? এ হয়ে গেল। এই পূর্ববর্তী স্বরটা পরবর্তী স্বরকে প্রভাবিত করলো। পূর্ববর্তী যে স্বরটা আছে, এখানে মিথ্যা কথাটা আছে, আর শব্দ আছে মি, থা, মি। তাহলে পূর্ববর্তী স্বর পরবর্তী স্বরকে প্রভাবিত করেছে। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন মিথ্যা থেকে মিথ্যে, ভিক্ষা থেকে ভিক্ষে, ইত্যাদি ইত্যাদি। দেখো অনেক আছে, তোমরা বইতে পেয়ে যাবে। পরবর্তী যাচ্ছে প্রগত আর পরাগত। প্রগত কি বলেছি? পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত। আর পরাগত পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর প্রভাবিত। অদ্ভুত, দুটো কিরকম মিল? একটা পড়লে আর একটা পড়া যাবে। প্রগত হচ্ছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত হচ্ছে, আর পরাগততে কি হচ্ছে? পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর প্রভাবিত হচ্ছে। লিখা, আ, লিখা। তাহলে এই স্বরের প্রভাবে হর্ষটা কি যাচ্ছে? একার হয়ে যাচ্ছে।
আয়ের প্রভাবে পূর্ববর্তী যে হর্ষই স্বরটা ছিল সেটা একার হয়ে গেল। ভুল লেখা থেকে লেখা হলো। এখানে আ প্রভাবিত করলো কাকে? হর্ষইকে প্রভাবিত করে একার হলো। শোনা 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 পরবর্তী স্বর আ হর্ষকরকে প্রভাবিত করলো, করে কি হলো? ওকার করে দিল। আমি আবার ব্যাকে যাচ্ছি, বলছে পূর্ববর্তী স্বরের প্রভাবে স্বর হর্ষই, আর পরে কি ছিল? আকার ছিল। এই হর্ষইটা প্রভাবিত করলো কাকে? হর্ষইকে প্রভাবিত করলো। হর্ষটা প্রভাবিত হয়ে কি হলো? একার হলো। মিথ্যা থেকে মিথ্যে হয়ে গেল, বিলাত থেকে বিলেত হয়ে গেল, হিসাব থেকে হিসেব হয়ে যাচ্ছে, ভিক্ষা থেকে ভিক্ষা হয়ে যাচ্ছে। আর নেক্সট কি হলো? পরবর্তী স্বরের প্রভাবে লিখা আ, আর প্রথমে কি স্বর আছে? হর্ষই। আয়ের প্রভাবে হর্ষইটা একারে পরিণত হলো, লেখা থেকে লেখা, শোনা থেকে শোনা। পরবর্তী যাক, তাহলে কি হলো? পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর প্রভাবিত হলে তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। পরবর্তী যাচ্ছি, মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি বলছে শব্দের মধ্যে অবস্থিত স্বর যদি পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবে রূপান্তরিত হয়, শব্দের মধ্যে অবস্থিত স্বর যদি পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবে প্রভাবিত হয় তবে তাকে বলছে মধ্যগত স্বরসঙ্গতি। যেমন দেখো, বিলাতি, বিলাতি কি বলছে? পূর্ববর্তী কি আছে? হর্ষই আছে, আর পরবর্তী কি আছে? স্বর আছে, কি হর্ষই আছে। আমার কথাটা কি ছিল? বিলাতি। তাহলে এই দুই স্বরের প্রভাবে রূপান্তরিত হয়ে গেল, দুই স্বরের প্রভাবে আকারটা হর্ষই হয়ে গেল। বিলাতি থেকে হলো বিলিতি। ভালো করে বুঝতে হবে কিন্তু, শব্দের মধ্যে অবস্থিত কোন স্বর, এখানে হচ্ছে বিলাতি হর্ষই, বযোগ হর্ষই, লযোগ আ, তযোগ হর্ষই, বিলাতি। ভালো করে উদাহরণটা বুঝতে হবে। শব্দের মধ্যে অবস্থিত কোন স্বর যদি পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। যেমন বি বয়সী হর্ষই স্বর, বিলাতি তয়স্বী হর্ষই, এই পূর্ববর্তী স্বর ও পরবর্তী স্বরের প্রভাবে আকারটা কি হয়ে গেছে? হর্ষিকার হয়ে গেল, লাটা হয়ে গেল লি, বিলাতি থেকে বিলিতি। তদ্রূপ ভিখারি ভয়স্বী হর্ষি, রি রয়স্বী। পূর্ববর্তী ও পরবর্তী স্বর প্রভাবিত হয়ে মধ্যবর্তী স্বরকে রূপান্তরিত করে দিল। এই দুটো স্বর মধ্যবর্তী স্বরকে রূপান্তরিত করে দিল। আকারটা কি হয়ে গেল? আকারটা গেল হর্ষই, ভিকিরি, বিলাতি বিলিতি, ভিকারি ভিকিরি। পরবর্তী যাচ্ছি, পারস্পরিক স্বরসঙ্গতি। বলছে পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বর যদি পরস্পরের প্রভাবে রূপান্তরিত হয়, পূর্ববর্তী ও পরবর্তী স্বর যদি উভয়ের প্রভাবে রূপান্তরিত হয়। আমি প্রগত বলেছিলাম কি? পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর রূপান্তরিত। আর পরাগত কি করলাম? পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর রূপান্তরিত। আর মধ্যবর্তী স্বর কি করলাম? যে পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবে মধ্যবর্তী স্বর রূপান্তরিত হচ্ছে। আর এখানে কি বলছে? পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বর যদি উভয় স্বরের প্রভাবে রূপান্তরিত হয়। কিরকম দেখি আমরা উদাহরণ। যেমন বলছে যদু,
যদু, জ, দয় হস্যু। এই অ জয়ের পাশে কি আছে? হস্য আছে, অ আছে, অন্তর্জ যোগ অ যোগ দ যোগ হস্যু। এই অ আর হস্যকারটা উভয়ের প্রভাবে প্রভাবিত হয়ে কি হলো? দেখো দুটোই ওকার হয়ে গেছে, ওতে পরিণত হচ্ছে। এখানে অ আর হস্যকার উভয়ের প্রভাবে প্রভাবিত হয়েছে, হয়ে পারস্পরিক কি হচ্ছে? যে তাকে রূপান্তরিত হয়ে গেছে। উভয় স্বরই পরস্পরের প্রভাবে রূপান্তরিত হয়ে গেছে, যদু থেকে যদু হয়ে গেছে। শহরিয়া, শহরিয়া থেকে শহুরে, ধোকা থেকে ধুকো, যোগ্য থেকে যোগী। আমি তোমাদের আবার বলছি যে স্বরসঙ্গতি প্রথমে আছে, দেখো স্বরের মধ্যে একটা সঙ্গতের মিল, একটা পাশাপাশি অবস্থানে থাকবে, একে বলছে স্বরসঙ্গতি। স্বরের মধ্যে একটা মিল। এই স্বরসঙ্গতির ভাগগুলো আমি পড়াচ্ছি। প্রথমে প্রগত স্বরসঙ্গতি পড়েছি আমি। এই প্রগত স্বরসঙ্গতি কাকে বলছে? আমি বলেছি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত হচ্ছে। তারপরটা কি বলেছি? পরাগত, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর প্রভাবিত হয়েছে। তারপরে কি বলেছি? পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরের প্রভাবে মধ্যবর্তী স্বর রূপান্তরিত হচ্ছে। তারপরটা কি বললাম? তারপরটা বললাম যে পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বর যদি উভয় স্বরের প্রভাবে প্রভাবিত হয়, তখন থেকে বলা হচ্ছে পারস্পরিক স্বরসঙ্গতি। আমি পরেরটা যাচ্ছি, স্বরের অসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতির বিপরীত দিক হচ্ছে স্বরের অসঙ্গতি। বলছে কাছাকাছি অবস্থিত দুটো একই স্বরধ্বনি অন্য একটা স্বরে রূপান্তরিত হওয়াকে, ওটা দুটো স্বরধ্বনি একটা অন্য স্বরে রূপান্তরিত হবে। ভালো করে করবে, পাশাপাশি কাছাকাছি অবস্থিত দুটো একই স্বরধ্বনি একটা অন্য স্বরে রূপান্তরিত হওয়াকে বলছে স্বরের অসঙ্গতি। আর বিলাতি, বিলাতি পূর্ববর্তী ছিল হর্ষই, শেষে ছিল হর্ষই, ওটা কি করলো? ওটা মিল করে বিলিতি হয়ে গেল, বিলাতি থেকে বিলিতি, একই স্বরধ্বনিতে পরিণত হলো। পূর্ববর্তী ও পরবর্তী স্বর পরস্পরকে প্রভাবিত করে মধ্যবর্তী স্বরটাকে নিজেদের দলে নিয়ে নিয়েছিল। আর এখানে বলছে স্বরের অসঙ্গতি, বলছে যে দুটো স্বরধ্বনি একটা অন্য ধ্বনিতে রূপান্তরিত হবে, একে বলছে স্বরের অসঙ্গতি। পুরো স্বরসঙ্গতির বিপরীত দিক। যেমন কি আছে দেখি, যেমন মামা, মা মজোগা, মজোগা। আগেরটা কি ছিল? বিলাতি, পূর্ববর্তী ছিল কি? হর্ষই, পরবর্তী ছিল কি? হর্ষই। এই দুটো প্রভাবিত করলো কি? মধ্যবর্তীকে, ওদের দলে নিয়ে আসলো। আর এখানে দুটো স্বরধ্বনি, একটা স্বরধ্বনি একটা স্বর অন্য স্বরে রূপান্তরিত হচ্ছে, একটা স্বর অন্য স্বরে রূপান্তরিত হয়েছে। যেমন মামা, মজোগা, মজোগা। কি হলো? মজোগা, মজগ হস্যু। যে পাশাপাশি অবস্থ দুটি স্বর স্বরে যখন একটি স্বর অন্য স্বরে রূপান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে স্বরের অসঙ্গতি। যেমন মামা থেকে মামু, কাকা থেকে কাকু, বাবা থেকে বাবু, হাবা থেকে হাবু। পরবর্তী অপিনিহিতি, পরীক্ষাতে আসে। অপিনিহিতি কাকে বলে? শব্দের মধ্যে অবস্থিত হর্ষ বা হস্যু যে স্থানে উচ্চারণ হওয়ার কথা তার আগে যদি উচ্চারিত হয়ে যায়, হর্ষই হস্যু যে স্থানে উচ্চারিত হওয়ার কথা সেই স্থানে উচ্চারিত না হয় যদি আগে উচ্চারিত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন কোরিয়া, ক, দেখো উদাহরণ দিয়ে ক যোগ
যোগ র যোগ হর্ষই করি, যোগ অন্তস্থ যোগ আ কোরিয়া। এই কোরিয়াটাকে ক ক যোগ অ র যোগ হর্ষই, আমি কি বলছি কইরা, হর্ষইটা আগে চলে আসলো। কোরিয়া থেকে ক যোগ অ র যোগ হর্ষই যোগ অন্তস্থ যোগ আ কোরিয়া। শব্দের মধ্যে থাকা হর্ষই বা হর্ষু যে স্থানে উচ্চারণ হওয়ার কথা সে স্থানে উচ্চারিত না হয়ে যদি আগে উচ্চারিত হয়ে যায় তখন তাকে বলা হয় অপিনিহিতি। যেমন কোরিয়া থেকে কইরা, জালুয়া থেকে জাওলা, কালি থেকে কাইল, রাতি থেকে রাইত। রাতি র যোগ আ ত যোগ হর্ষই রাতি, কি হলো রাইত, ওই তয়ের মানে আগে উচ্চারণটা হয়ে গেল রাইট, ত যোগ হর্ষই তো, যে হর্ষটা তার তয়ের আগে উচ্চারণ হয়ে গেল। কালি ক যোগ আ ল যোগ হর্ষই, কালি থেকে কাইল, এই লয়ের পরে উচ্চারণ না হয়ে লয়ের আগে উচ্চারিত হয়ে যাচ্ছে। তাই শব্দ মধ্যস্থ হর্ষই বা হর্ষু যে স্থানে উচ্চারণ হওয়ার কথা সেই স্থানে উচ্চারিত না হয়ে যদি পূর্ববর্তী স্থানে উচ্চারিত হয়ে যায় তাকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন কোরিয়া কইরা, কালি কাইল, রাতি রায়, রাখিয়া রাইখা, দেখিয়া দেখা ইত্যাদি ইত্যাদি। পরবর্তী কি অবিস্তুতি। হর্ষই বা হর্ষু পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে, হর্ষই বা হর্ষু পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেরা প্রভাবিত হয়ে যায়। হর্ষই বা হর্ষু পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেরাও পরিবর্তিত হয়ে যায়। অভ্যন্তর সন্ধি ঘটায়, বলছে যে হর্ষই বা হর্ষু যখন পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের অভ্যন্তর সন্ধি ঘটায়, একেই বলে অবিশ্রুতি। যেমন কন্যা কন্যা কোণে, দেখ কন্যা, আমি একটা সহজটায় আসছি, রাতি র যোগ আ ত যোগ হর্ষই রাতি। এই রাতির অপিনিতি কি হলো রাইত, হর্ষইটা আগে উচ্চারণ হয়ে গেল রাইত। এবার কি হলো বলছে হর্ষই বা হর্ষু যে স্থানে উচ্চারণ হওয়ার কথা সে স্থানে না হয়ে আগে উচ্চারণ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে অপিনিতি। এবার এবার কি হলো এটা হয়েও এবার নিজেরা কি করছে, বলছে হর্ষই হর্ষু স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেরাও তার সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের সন্ধি ঘটাচ্ছে। তাহলে রাতি রাইত রাত কি হয়ে গেল, বলছে স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজে, ওই স্বরধ্বনিকে কি প্রভাবিত করে দিল, এখানে রাত্রি থেকে হর্ষই আর নেই। ভালো করে খুব মন দিয়ে বুঝতে হবে এটা কিন্তু, বলছে অপিনিহিতি জাত হর্ষই বা হর্ষু যখন পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের অভ্যন্তর সন্ধি ঘটায়, একেই বলে অবিশ্রুতি। যেমন বলিয়া বইলা বলে, একদম সহজ, করিয়া কইরা করিয়া, ক যোগ অ র যোগ হর্ষই অন্তস্থ যোগ আ করিয়া। কোরিয়াটা কি হলো অপিনিতি কি হবে কইরা, ক হর্ষই রয় যাবলা আকার কইরা। এবার কইরা কইরা, এবারে হর্ষইটাকে কি করছে স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেরাও তার সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে করে, করিয়া কইরা করে। তাহলে অপিনিতি কাকে বলছে, যে হর্ষই শব্দ মতো তো হর্ষই হর্ষু যে স্থানে উচ্চারিত হবার কথা সেই স্থানে উচ্চারিত না হয় যদি আগে উচ্চারিত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অপিনিহিতি। রাতি রাইত, কালি কাল কাইল, কালি কাইল। আর অবিস্তুতি অপিনিহিতি জাত হর্ষই হর্ষু পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেরাও তার সঙ্গে যুক্ত হয়ে যখন একটা অভ্যন্তরের সন্ধি ঘটায় তখন তাকে বলা হচ্ছে অবিশ্রুতি। যেমন কন্যা কন্যা কোণে, গাছুয়া গাউছা গেছো,
দেখিয়া দেখা দেখে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি তোমাদের আজকে পড়ালাম ধ্বনি লোপ। ধ্বনি লোপকে দুভাগে ভাগ করা যায় আমি বলেছি, স্বরলোপ, ব্যঞ্জন লোপ। স্বরলোপকে তিন ভাগে ভাগ করা যায়, আদি, মধ্য, অন্ত, স্বরলোপ। ব্যঞ্জন লোপকেও তিন ভাগে ভাগ করা যায়, আদি, মধ্য, অন্ত, ব্যঞ্জন লোপ। তারপর আমি বলছি ধ্বনির রূপান্তর। ধ্বনির আগম ও ধ্বনিলোপের ফলে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত ধ্বনির বদলে যায়, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ধ্বনির রূপান্তর। আমি আজকে স্বরধ্বনি রূপান্তর তোমাদের পড়ালাম। স্বরধ্বনি রূপান্তর তোমাদেরকে পড়িয়েছি আমি। প্রথমে পড়েছি স্বর স্বর স্বরসঙ্গতি। আমি স্বরসঙ্গতি তোমাদের ভাগগুলো পড়া। স্বরসঙ্গতি যে স্বরের মিল, দুটো স্বর আলাদা স্বর সেটাকে এক জায়গায় একত্র করে নেওয়া, যতটা সম্ভব সামঞ্জস্য রাখা। এই স্বরসঙ্গতিকে কতগুলো ভাগে ভাগ করেছি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি আর পারস্পরিক সঙ্গতি। তারপরে কি স্বরের অসঙ্গতি। স্বরের অসঙ্গতি কভাগে ভাগ করেছি আমরা, অপিনীতি, অবিশ্রুতি আমরা করেছি। আগামী দিন আমি আর একটা পার্ট থাকলো, ধ্বনি রূপান্তরের একটা পার্ট থাকলো, ব্যঞ্জনটা আমি পড়াবো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকে তাহলে খাতায় লিখে রাখবে। ক্লাস চালু হলে আমি নিশ্চয়ই তোমাদের সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের কুশল কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।